পথশিশু আয়রা সকল পর্ব একসাথে। ঢাকার কমলাপুর রেল স্টেশন। সকাল হোক বা রাত, এই জায়গার একটা নিজস্ব শব্দ আছে। ট্রেনের হুইসেল, মানুষের চিৎকার, ভিখারিদের কাকুতি আর হকারদের চেঁচামেচি মিলে তৈরি হয় এক ধরনের অস্থিরতা। সেই অস্থিরতার মাঝেই একটা ময়লা নীল ফ্রক পরে বসে থাকে আয়রা। বয়স বড়জোর ৭, কিন্তু চোখে বয়সের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা। আজ সকাল থেকে কিছু খায়নি। আগে রাতে একটা বাসা থেকে যেটুকু ভাত তরকারি এনেছিল রুনু আপা, সেটা ৩ জন ভাগ করে খেয়ে শেষ। এখন গলা শুকিয়ে কাঠ। আয়রা চোখ ঘুরায়। ট্রেন থেকে নামা মানুষের চোখে চোখ রাখে। যদি কেউ মায়া করে একটা টাকাও দেয়, কিন্তু কেউ দেয় না। মানুষের ব্যস্ততা বড় ভয়ঙ্কর। এখানে দয়া শব্দটা বিলাসিতা। এক কোণে বসে থাকা রুনু আপা আয়রার মতে ওর পরিবার। রুনুই শিখিয়েছে কিভাবে ট্রেন থামলে দৌড়ে গিয়ে পানির বোতল কুড়াতে হয়, কোথায় গেলে লুচি পরোটা ফেলে যায় কেউ। রুনুই আয়রার কাঁধে হাত রেখে বলে, তোরা রাস্তার মানুষ, তোদের কেউ নাই, তোর বাচ্চাটাও তোর নিজের। হঠাৎ করে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে। আয়রা চট করে উঠে পড়ে। ও জানে এখনই সময়, লোকজন নামবে, কিছু পকেট থেকে কয়েন পড়বে, কিছু খাবার ফেলে যাবে। দৌড়ে এগোয় ও। ট্রেন থেকে নামা এক নারী হোঁচট খেয়ে পড়ে গেলে লোকজন দৌড় দেয়, কেউ সাহায্য করে না। আয়রা সেই মুহূর্তে নারীর ব্যাগটা তুলে দেয়। নারী তাকিয়ে থাকে আয়রার দিকে। কিছু একটা খুঁজে পায় মেয়েটার চোখে। শুধু দয়া নয়, যেন একরকম চেনা বিষাদ। নারী ব্যাগ থেকে একটা কমলা বের করে এগিয়ে দেয় আয়রার দিকে। আয়রার চোখ চকচক করে ওঠে। এমন করে কেউ কিছু দেয় না কখনো। কিন্তু তার আগেই পেছন থেকে দৌড়ে এসে রানা, স্টেশনের কুখ্যাত ছেলেটা, ছিনিয়ে নেয় সেই কমলা। আয়রা চিৎকার করে ওঠে, আমারটা ছিল, আমি পাইছিলাম। রানা হেসে চলে যায়। কেউ দেখে না, কেউ ভাবে না। আয়রার চোখে পানি চলে আসে। নারী হতভম্ব হয়ে যায়। সে চায় আরও কিছু দিতে, কিন্তু ততক্ষণে আয়রা দৌড়ে হারিয়ে গেছে প্ল্যাটফর্মের ভিড়ে। স্টেশনের এক কোণে ফিরে গিয়ে আয়রা বসে। হঠাৎ মনে পড়ে আজ মায়ের মৃত্যুদিন। যে মাকে সে কোনো দিন চেনেনি, তবু প্রতি বছর এই দিনটাতে আয়রার বুকের মধ্যে শূন্যতা বেজে ওঠে। কমলাপুরের শত কোলাহলে, হাজার মানুষের পদচারণায় একটা ছোট্ট মেয়ে বসে থাকে একা, একটা অদৃশ্য হাত ধরার আশায়। রাত নামলে কমলাপুর স্টেশন এক ভিন্ন রূপ নেয়। দিনের কোলাহল কিছুটা কমে এলেও থামে না পুরোটাই। রাস্তার আলো মিটমিট করে জ্বলে, আর প্ল্যাটফর্মের এক কোণে কাঁথা বিছিয়ে আয়রা গুটিসুটি মেরে বসে। তার পাশে বসে রুনু আপা, মাথায় ওড়না, গায়ে ছেঁড়া চাদর, চোখে ক্লান্তি আর কপালে রুক্ষ সময়ের দাগ। রুনু আপা আয়রার দিকে তাকিয়ে বলল, খিদা লাগছে তো? আয়রা মাথা নাড়ে। সত্যি বলতে ওর পেট জ্বালাপোড়া করছে, কিন্তু সে জানে খাবার নেই। রুনু আপাও জানে, কিন্তু তবুও জিজ্ঞেস করে। মমতার একটা অভ্যাস বোধ হয়। কিছুক্ষণ চুপ থাকার পর আয়রা ফিসফিস করে বলে, আপা, তুমি আগে কোথায় থাকতা? রুনু একগাল হাসে। সেই হাসিতে কি তিক্ততা!
না হাহাকার, বোঝা মুশকিল। আমি আমি আগে থাকতাম মানিকগঞ্জে। বাবা মা ছিল, ভাই বোন ছিল, কিন্তু ভাগ্যের কি বলবা, এক রাতে আমার সব শেষ। আয়রা চোখ বড় করে শুনে। রুনু বলে চলছে, বাড়ির এক লোক আমায় চাকরির লোভ দেখিয়ে শহরে আনলো। তারপর কি হইছে তোরে বুঝাইলে বুঝবি না। কপালে জুটল এই রেল স্টেশন। আয়রার মনে পড়ে তার নিজের মা বাবার অনুপস্থিতি। কেউ তাকে বিক্রি করে দিয়েছিল কি, নাকি ফেলে রেখে চলে গিয়েছিল, কিছুই মনে পড়ে না। শুধু একটা শব্দ মনে আছে, আলো। কেউ যেন একদিন তার মাথায় হাত রেখে বলেছিল, তুই আমার আলো। আয়রা ফিসফিস করে বলে, আপা, আমার মা কই গেছে? রুনু তার মাথায় হাত রাখে। তোর মা হয়তো খুব ভালো জায়গায় আছে, আকাশের তারা হইয়া তোরে দেখে। কথাগুলি নিঃশব্দে ভেসে যায় রাতের বাতাসে। হঠাৎ করেই দূর থেকে একটা চিৎকার শোনা যায়। স্টেশনের একপাশে কে যেন ছিনতাইয়ের শিকার হয়েছে। কয়েকজন ছেলের দল ছুটে আসে, হাতে রড, চোখে আগুন। রুনু হঠাৎ করে আয়রাকে চেপে ধরে। চুপ করে থাক, কথা বলবি না। তারা স্টেশনের অন্ধকার কোণায় সরে যায়। ওই ছেলেগুলো রানা আর তার দল। ওরা রাতে ভয়ানক হয়ে ওঠে। গায়ে মেয়েদের নিয়ে খেলা ওদের রুটিন। রুনু জানে, আজ যদি চোখে পড়ে যায় তাহলে রেহাই নেই। আয়রা তখন প্রথমবার বুঝতে পারে, দিনে না খেয়ে থাকাটা যতটা কষ্টের, রাতে ভয়টা তার চেয়েও ভয়ঙ্কর। রুনু ফিসফিস করে বলে, এই শহরে বাঁচতে হলে ভয়কে গিলতে হয়। কাঁদলে কেউ দেখবে না, হাসলে হিংসে করবে, আর মেয়ে মানুষ হইলে তো রাস্তাও শত্রু হয়ে যায়। রাত তখন গভীর, কিন্তু আয়রার চোখে ঘুম আসে না। তার কেবল মনে হয় কোনো একদিন সে পালাবে এই ভয়, এই ক্ষুধা, এই অবহেলা থেকে। কিন্তু কই যাবে? সে আছে তার জন্য। স্টেশনের ছাউনির নিচে দুইজন মানুষ, একটি বঞ্চিত শিশু আর এক বিধ্বস্ত তরুণী, জেগে থাকে শহরের ঘুম না ঘুম চোখের নিচে। সকালের রোদ ছুঁয়ে আছে কমলাপুর স্টেশনের ছাউনির ভাঙা টিনগুলো। মানুষের ভিড়, ট্রেনের হুইসেল, হকারদের হাঁকডাক, সব কিছুই যেন প্রতিদিনের মতোই। আয়রা আজ একটু বেশি ক্লান্ত। রাতে ঘুম হয়নি, চোখের নিচে কালি, মুখে শুষ্কতা, আর পেটে খালি ভু ভু শব্দ। রুনু আপা আজ বাইরে গেছে, কোনো হোটেলে বাসন মাজার কাজ খুঁজবে বলে। আয়রা একা বসে প্ল্যাটফর্মের একপাশে ছোট্ট ছোট্ট হাত দিয়ে মাটি আঁচড়ে আঁকিবুকি কাটছে। হঠাৎ সে দেখে একটা ছোট্ট ছেলে মেয়ে আর তাদের মা বাবা স্টেশন দিয়ে হেঁটে আসছে। ছোট্ট মেয়েটির হাতে চকচকে প্যাকেট বিস্কুট। আয়রার চোখ ঝলঝল করে ওঠে। সে উঠে দাঁড়ায়, লাজুক ভঙ্গিতে মেয়েটির দিকে এগোয়। কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে বিস্কুটের দিকে। মেয়েটি প্রথমে একটু ভয় পায়, তারপর নিজের মার হাত টেনে বলে, মা, ও আমাকে দেখছে। মা আয়রার দিকে তাকায়। আয়রার চোখে কেমন এক নিঃশব্দ আকুতি, যা দেখে হয়তো কোনো মা অচেনা থাকলেও অবিচ্ছিন্ন এক সম্পর্ক খুঁজে পায়। মহিলা প্যাকেট থেকে একটি বিস্কুট বের করে আয়রার দিকে এগিয়ে দেয়। আয়রা প্রথমে দ্বিধায় পড়ে, কেউ যদি আবার ছিনিয়ে নেয়, যদি রানার দল আশেপাশে থাকে। নাও মা, এটা তোমার জন্য।
নারীর কণ্ঠে মমতা মেশানো। আয়রা বিস্কুটটা নিয়ে তখনই মুখে দেয় না। সে চেয়ে থাকে মহিলার চোখে। এই প্রথম কেউ তার সঙ্গে মা সুরে কথা বলল। তারপর ধীরে ধীরে বিস্কুটটা মুখে দেয়, যেন স্বর্গের স্বাদ। বহুদিন পর একটা খাবার শুধু পেট না, মন ভরিয়ে দিল। নারী নিচু হয়ে জিজ্ঞেস করে, তুমি স্কুলে যাও না? আয়রা কাঁধ জাগায়। তার কাছে স্কুল একটা কল্পনার মতো। দেয়ালে টাঙানো পোস্টার, চোখে দেখা কিছু ছেলে মেয়ের ইউনিফর্ম ছাড়া কিছু না। পড়তে চাও? নারীর প্রশ্নে আয়রা প্রথমে চুপ করে যায়, তারপর খুব আস্তে মাথা নাড়ে। নারী তার ব্যাগ থেকে একটা পুরনো কাগজে মোড়ানো কলম বের করে দেয় আয়রার হাতে। এটা রাখো, যদি একদিন তোমার স্কুল হয়, এই কলম দিয়ে লিখবে তোমার গল্প। আয়রার চোখে পানি এসে যায়। এক টুকরো বিস্কুট আর একটা পুরনো কলম তার কাছে যেন একটা স্বপ্নের দরজা খুলে দেয়। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ আবার প্ল্যাটফর্মে চেঁচামেচি শুরু হয়। রানা ও তার দুই সহযোগী ছুটে আসে। নারী ভয়ে আয়রার দিকে তাকায়। আয়রা তড়িঘড়ি করে দৌড়ে চলে যায় পেছনের দিকে, নিজেকে আড়াল করে। নারী আর কিছু বলতে পারে না। ট্রেন এসে গেছে, তাকে উঠতে হয়। কিন্তু সে যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে দেখে আয়রা দাঁড়িয়ে আছে, হাতে সেই কলম, চোখে এক নতুন আলো। রাত গভীর হলে কমলাপুর স্টেশনের মুখোশ বদলায়। দিনের কোলাহল থেমে গেলে শহরের আসল রূপ উঠে আসে, নির্মম, অন্ধকার আর ভয়াল। এই শহরে রাত মানেই পথে থাকা মানুষের জন্য একটা যুদ্ধ। আয়রা সেদিন সারাদিন কিছু খায়নি। দুপুরে যে বিস্কুট পেয়েছিল সেটা অনেক আগেই শেষ। কলমটা আঁচল দিয়ে পেঁচিয়ে রেখেছে, যেন কোনো অলৌকিক জিনিস। রুনু আপা এখনো ফেরেনি। কোথায় গেছে আয়রা জানে না। স্টেশনের এক কোণে একা বসে আয়রা, গায়ে পুরনো চাদর, কিন্তু চোখে ঘুম নেই। কেবলই একটা ভয় বুকের মধ্যে গড়িয়ে বেড়ায়। তখনই রানা এসে দাঁড়ায় সামনে, মুখে অদ্ভুত এক হাসি। তার পেছনে দুইজন ছেলেও দাঁড়িয়ে, চোখে মুখে ধূর্ততা। এ আয়রা, আমার সঙ্গে আয় তো। রানার কণ্ঠে অস্বস্তিকর কোমলতা। আয়রা মাথা নাড়ে। সে রানাকে ভয় পায়, কারণ রানা মানেই খারাপ কিছু। রানা এগিয়ে আসে আরেকটু। তোকে একটা জায়গায় নিয়ে যাব, যেখানে খাবার আছে, টাকা আছে, এমনকি তুই স্কুলেও যেতে পারবি, কেমন? আয়রা চুপ। কথাগুলো যেন মধু মাখানো ভাত। শুধু একটু কাজ করতে হইব হোটেলে, ধোয়া মোছা, আর কিছু না। রানার চোখে সেই চেনা অন্ধকার। আয়রার বুক ধুকপুক ধুকপুক করে। সে বুঝতে পারে এই প্রস্তাবের পেছনে অন্য কিছু আছে। রানার দল যাদের নিয়ে যায় তারা আর ফিরে আসে না। সে ধীরে ধীরে পেছিয়ে যেতে থাকে, কিন্তু তখনই এক ছেলে তার পথ আটকে দেয়। আয়রা চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা শুকিয়ে গেছে। সে কাঁপতে থাকে, ভয়ে, অস্থিরতায়। ঠিক সেই সময় দূরে কোথাও একটা গলা ভেসে আসে, আয়রা, আয়রা কোথায় তুই? রুনু আপা। আয়রা যেন প্রাণ ফিরে পায়, ছুটে যায় রুনুর দিকে। রুনু এক ঝলক চোখে সব বুঝে ফেলে। রানার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, তোরা হাত লাগালেই কিন্তু এবার আমি পুলিশ ডাকি। তোদের দৌড় শেষ, বুঝছস? রানা হেসে চলে যায়, কিন্তু চোখে রেখে যায় হুমকি। এইবার না, পরে দেখা হবে। রুনু আয়রাকে বুকে জড়িয়ে ধরে, তোকে আমি বাঁচাবো রে আয়রা।
তোকে ওদের পেটে তুলতে দিব না। তুই পড়বি, তুই মানুষ হবি। সেই রাতে আয়রা অনেক কাঁদে, রুনুর কোলে মাথা রেখে। কিন্তু সেই কান্না শুধু ভয় থেকে নয়, বরং একটা প্রতিজ্ঞা থেকে। সে বুঝে যায় এখান থেকে বেরোতে হলে তাকে লড়তে হবে, শক্ত হতে হবে, এবং তার সবচেয়ে বড় অস্ত্র হবে সেই কলম। বৃষ্টির ছাটে আজকের কমলাপুর স্টেশনটা যেন আরো বেশি বিষণ্ণ। কোনো রোদ নেই, হকারের গলাও আজ কম। আয়রা এক কোণে বসে আছে, ভেজা জামা গায়ে। পাশেই রুনু আপা বসে চুপচাপ। হঠাৎ করেই একজোড়া পরিচিত পায়ের শব্দ। আয়রা চমকে তাকায়। হ্যাঁ, সেই নারী যিনি তাকে দিয়েছিলেন এক টুকরো বিস্কুট আর হাতে তুলে দিয়েছিলেন একটি পুরনো কলম। তিনি আবার এসেছেন। আজও তিনি পরিপাটি শাড়ি পরেছেন, চোখে স্নিগ্ধতা। কিন্তু আজকে তার সঙ্গে রয়েছে একটি ভিন্ন চাহনি, সরাসরি আয়রার দিকে। তুমি আয়রা, তাই না? আয়রা কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে। নারী একবার নিচু হয়ে বসেন আয়রার সামনে। আমি সেদিন চলে গিয়েছিলাম তাড়াহুড়োয়, কিন্তু সারাদিন তোমার মুখটা চোখের সামনে ভেসেছে। মনে হলো তোমার জন্য কিছু করা উচিত। আয়রার বুক ধড়ফড় করে। তুমি কি আমাকে নিয়ে যাবে স্কুলে? আয়রার প্রশ্ন যেন ছুরি হয়ে বিঁধে নারীর হৃদয়ে। নারী চোখের কোণে জল চেপে রাখে। চেষ্টা করব মা, কিন্তু তার আগে তোমার অভিভাবক দরকার। তুমি কার সঙ্গে থাকো? এবার রুনু সামনে এগিয়ে আসে। আমি ওর দেখভাল করি। আমি জানি আমি কিছুই না, কিন্তু আমি ওকে বিক্রি করিনি। রাতে ওর পাশে জেগে থাকি। নারী নুরুর নারী রুনুর দিকে তাকিয়ে বলে, আপনি ওর মা হতে পারবেন? রুনুর গলা কেঁপে ওঠে। আমি মায়ের মতো চেষ্টা করব, শুধু একটা সুযোগ চাই। নারী আবার নিজের ব্যাগ থেকে একটা পরিচিত জিনিস বের করেন, একটা ছোটোখাটো ফর্ম, যার উপরে লেখা ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও প্রাথমিক শিক্ষার প্রকল্প। এই ফর্মটা পূরণ করলে আয়রাকে একটা সরকারি হোস্টেলে ভিত্তিক স্কুলে ভর্তি করানো যেতে পারে। থাকা, খাওয়া, পড়াশোনা সব থাকবে। তুমি চাইলে ওকে মাঝে মাঝে দেখতে পারো। আয়রার চোখ বড় হয়ে যায়। এতদিন যার কাছে জীবন মানেই ছিল প্ল্যাটফর্ম, ভয়, ক্ষুধা, সেই জীবনে ঢুকছে এক আলো। কিন্তু তখনই রুনুর চোখে এক দ্বিধা। সে ফিসফিস করে বলে, তাকে ছেড়ে দিলে আমি একেবারে একা হয়ে যাব। কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ দরকার। আয়রা রুনুর গা চেপে ধরে কাঁপতে কাঁপতে বলে, আপা, আমি যাব, আমি বড় হব, কিন্তু তোমারে বলবো না কখনো। রুনুর চোখ দিয়ে এবার অবিরাম জল গড়াতে থাকে। সেই দিন আয়রার জীবনে শুরু হয় এক নতুন পথ চলা। নতুন পোশাক, নতুন ব্যাগ, নতুন খাতা, আর সবচেয়ে বড়, নতুন পরিচয়। আয়রার জীবনে প্রথমবার নিজের নামে লেখা একটা চাদর, একটা খাট, একটা লকার, একটা বইয়ের ব্যাগ। কোনো ট্রেনের আওয়াজ নেই, নেই রাতের ভয়ে কুঁকড়ে থাকা শরীর, কিন্তু আছে এক অজানা শূন্যতা। রুনু আপার বুকের উষ্ণতা নেই পাশে। হোস্টেলের রুমগুলো অনেক ছোট ছোট, কিন্তু পরিষ্কার। বাচ্চাগুলো কেউ বই পড়ে, কেউ বিছানায় উঠে হাসছে, কিন্তু আয়রা চুপচাপ বিছানার এক কোণে বসে আছে, চোখে অদ্ভুত অন্যমনস্কতা। রাত গভীর হলে সবার ঘুমিয়ে পড়া চোখের ফাঁকে আয়রা বের করে একটি পুরনো প্যাড। কলমটা এখনো আছে, সেই কলম যেটা তাকে দিয়েছিল সেই অচেনা নারী। কলমটা হাতে নিয়ে সে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তারপর লেখা শুরু করে জীবনের প্রথম চিঠি, রুনু আপার জন্য। আপা, তুমি এখন কি করছো? খেয়েছো তো? স্টেশনে বৃষ্টি পড়ে তো? তুমি ভিজে যেও না।
আমি আজ একখানা খাটে ঘুমাবো জানো, খাটটা শুধু আমার। একটা গল্পের বই পেয়েছি জানো আপা, বইয়ে এক মেয়ে আছে যার কোনো মা নেই, সে বড় হয় নিজে নিজেই। আমি যেন তাকে দেখতে পাই আয়নার মতো, কিন্তু সে একদিন রানী হয়। তুমি বলেছিলে আমি মানুষ হব আপা, আমি হব। আমি রোজ পড়ে লিখব, যেন একদিন তোমাকে নিয়ে একটা ঘরে থাকতে পারি, যেখানে কোনো রান্না নেই, কোনো ভয় নেই। আমি তোমায় খুব মিস করি। কেউ আর আমার চুলে বিলি কাটে না। ভালোবাসা নিয়ে, তোমার আয়রা। চিঠিটা শেষ করে আয়রা বুকের কাছে রেখে দেয়। ঠিক তার পাশে খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ে। সে জানে এই রাতটাও কেটে যাবে, আরেকদিন সে সত্যিই লিখবে এমন এক গল্প যেখানে পথশিশু কথাটা থাকবে না, থাকবে মানুষ শব্দটা। সকালের আলোয় হোস্টেলের উঠোনটা জমজমাট। অনেক ছেলে মেয়ে ইউনিফর্ম পরে হাঁটছে। কেউ নতুন বইয়ের গন্ধে চোখ মুখ গুজে আছে, কেউ আবার হেসে হেসে নতুন বন্ধুর সঙ্গে গল্প করছে। আয়রা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। তার গায়ে আজ প্রথম স্কুলের ইউনিফর্ম, সাদা জামা, নীল স্কার্ট। এখনো চোখে সেই পুরনো ভয়, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত রোমাঞ্চ। জীবনে এমন কিছু সে কখনো কল্পনাও করেনি। তার বইয়ের ব্যাগে নতুন খাতা, পেন্সিল, রাবার আর সেই পুরনো কলম, যেন অতীত আর ভবিষ্যতের দুই প্রহরী তার সঙ্গী হয়ে রওনা দিয়েছে। প্রথম ক্লাস। শিক্ষক দরজায় দাঁড়িয়ে একে একে সবার নাম নিচ্ছেন। যখন আয়রার দিকে তাকিয়ে বলেন, তোমার নাম কি মা? আয়রা একটু থেমে বলে, আয়রা। ফুল নাম? আয়রা এক মুহূর্ত চুপ থাকে। এতদিন সে কখনোই পুরো নামে পরিচিত ছিল না। তাকে ডাকা হতো এই মেয়েটা, ওইটা, কিংবা কখনো শুধুই এই। কিন্তু আজ আজ সে সাহস করে বলে, আয়রা রুনু। শ্রেণীকক্ষ স্তব্ধ হয়ে যায় এক মুহূর্ত। শিক্ষকের মুখে হাসি ফুটে ওঠে, দারুণ নাম, বসো আয়রা রুনু। আয়রার বুক ফুলে ওঠে গর্বে। প্রথমবার সে নিজেকে কারো নামের অংশে বেঁধেছে। রুনু আপা, যিনি তাকে রক্ষা করেছেন, স্নেহ দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। আজ থেকে সে শুধু পথের মেয়ে নয়, সে আয়রা রুনু। এক নতুন নাম, এক নতুন জীবন। ক্লাস চলতে থাকে। গঠন, বর্ণমালা, ছড়া, সব কিছুই যেন আয়রার কাছে অচেনা জগৎ। তবু সে চেষ্টা করে, লাইন ধরে অক্ষর লেখে, প্রশ্ন শুনে উত্তর খুঁজে। দুপুরে মিড ডে মিল খাওয়ার সময় এক মেয়ে তার পাশে এসে বসে, তোমার নাম আয়রা? তুমি খুব ভালো লিখো। আয়রা লজ্জা পায়, কিন্তু মৃদু হেসে মাথা নাড়ে। সে বুঝতে পারে এই স্কুলটা শুধু লেখাপড়া শেখায় না, শেখায় ভালোবাসা, বন্ধুত্ব, পরিচয়। হোস্টেলের দেয়ালে টানানো রুটিনের নিচে লাল কালি দিয়ে লেখা, শুক্রবার প্রথম বার্ষিক মূল্যায়ন। শব্দটা আয়রার কাছে যেন পাহাড়ের মতো। পরীক্ষা শব্দটা কখনো তার জীবনে ছিল না। যেখানে সে বড় হয়েছে সেখানে বাচ্চাটাই ছিল পরীক্ষা। কিন্তু এখন তার সামনে আসল কাগজে লেখা প্রশ্ন, সত্যিকারের পরীক্ষা। রাতে অন্য মেয়েরা জুড়ে জুড়ে পড়ছে, চোখে আত্মবিশ্বাস, কিন্তু আয়রার মনে শুধু ভয়। যদি প্রশ্ন না বুঝতে পারে, যদি সবাই হাসে, যদি আয়রা রুনু নামটাও মুছে যায়। সে বিছানায় বসে খাতা খুলে বসে, হরফগুলো নাচে চোখের সামনে। কলমটা হাতে নেয়, সেই পুরনো কলম, রুনু আপার আশীর্বাদ হয়ে। তারপর হঠাৎ সে ফিসফিস করে বলেই ফেলে, আপা, আমি পারবো না রে। তখনই পাশ থেকে একটা কোমল কণ্ঠ ভেসে আসে, চলো আমি তোমায় পড়াতে পারি। এটা সেই মেয়েটি যার নাম জান্নাত, যে আয়রার পাশে বসে লাঞ্চ খেয়েছিল। আয়রা অবাক হয়ে চায় তার দিকে,
জান্নাত হেসে বলে, ভয় পাও না, আমি তো এখানেই জন্মেছি। আমার সুবিধা ছিল, তুমি সাহসী বলে আজ এখানে আছো। তারপর জান্নাত আয়রার পাশে বসে শোনায় বর্ণমালা, গুণের ছক, বাংলা রচনা। আয়রার চোখে আস্তে আস্তে ভরসা ফিরে আসে। শুক্রবার সকালে সবাই সেজে স্কুলে যায়। সাদা কাগজের উপর প্রশ্ন লেখা, তোমার প্রিয় মানুষ সম্পর্কে রচনা লিখো। আয়রা প্রথমে চুপ, তারপর কলমটা ধরে। তার উত্তর, আমার প্রিয় মানুষ রুনু আপা। তিনি আমার কিছু না, কিন্তু তিনি আমার সব। যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তিনি আমাকে অর্ধেক খাবার দিয়েছেন। যখন ভয় পেয়েছি, তিনি বুক আগলে দাঁড়িয়েছেন। তিনি আমাকে বলেছিলেন, আমি মানুষ হতে পারি। আমি এখন স্কুলে পড়ি, নতুন জামা পরি, খাতা খুলে স্বপ্ন আঁকি। আমার প্রিয় মানুষ হলেন রুনু আপা, কারণ তিনি বিশ্বাস দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আয়রা লিখে শেষ করে যখন খাতা জমা দেয়, তার চোখে জল। এই জল ভয় নয়, এটা আত্মবিশ্বাসের জল, সাহসের জল। একজন পথশিশু প্রথমবার পরীক্ষার আসনে বসে শুধু অক্ষর লেখেনি, লিখেছে ভালোবাসার ইতিহাস। হোস্টেলের রুটিন মাফিক দুপুর, সবাই লাইব্রেরিতে বসে, কেউ বই পড়ছে, কেউ চুপচাপ জানালার ধারে। হঠাৎ আয়রার নাম ধরে ডাক পড়ে অফিস থেকে। সে একটু অবাক হয়ে ওঠে, কোনো ভুল হয়েছে কি? গিয়ে দেখে এক ভদ্রমহিলা হাতে তুলে দেন একটা হলুদ খাম। প্রাপক আয়রা রুনু, ছিন্নমূল পুনর্বাসন হোস্টেল, ঢাকা। প্রেরক রুনু। আয়রার হাতে কাঁপে। এতদিন সে শুধু চিঠি লিখেছে, কিন্তু কোনো চিঠি পায়নি। আজ প্রথমবার কেউ তাকে লিখেছে। সে হোস্টেলের ছাদে উঠে আসে, যেখানে আকাশটা খোলা থাকে। তারপর ধীরে ধীরে খুলে ফেলে খামটা। ভিতরে একটা অতি সাধারণ কাগজ, কিন্তু লেখাগুলো যেন আয়রার আত্মার কথা হয়ে দাঁড়ায়। প্রিয় আয়রা, তোর চিঠি পেয়েছিলাম সেই কদিন আগেই। তোকে নিয়ে অনেক ভেবেছি রে। জানিস, তুই চলে যাওয়ার পর স্টেশনটা কেমন খালি খালি লাগে। তোর ঘুমন্ত মুখ, পায়ে হেঁটে ফেরার দৃশ্য সব চোখে ভাসে। আমি তোকে ছাড়তে চাইনি, কিন্তু তুই মানুষ হবি বলেই ছেড়ে দিয়েছিলাম। তুই আমার মেয়ের চেয়েও বেশি আপন। জানিস, এখন রাতে ঘুমাতে গেলে আমি তোর চিঠিটা বুকের নিচে রাখি, যেন তোর গন্ধ পাই। তোর লেখা পড়ে মনে হলো তুই সত্যিই বদলে গেছিস। তুই এখন শুধু আয়রা না, তুই আয়রা রুনু। এই নামটাই তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোর প্রথম পরীক্ষার কথা লিখেছিস না কেন? তুই ভালো করবি, আমি জানি। তুই লিখে জানাস কেমন হলো রেজাল্ট। আর জানিস, আমি এখন অন্য বাচ্চাদেরও বুঝাই, তোর মতো হওয়ার স্বপ্ন দেখুক তারা। তুই কখনো ভয় পাবি না মা। তোকে দেখার জন্য আমি সবসময় এখানে থাকবো। শুধু একটা কথা মনে রাখিস, তুই আর পথশিশু না, তুই আমার স্বপ্ন। ভালোবাসা আর আদর নিস, তোর রুনু আপা। চিঠিটা পড়ে আয়রার চোখ বেয়ে জল পড়ে, কিন্তু এবার সে কাঁদে না, হেসে কাঁদে। সে বুঝতে পারে দূরে থেকেও কেউ তাকে ঠিক আগলে রাখে, কেউ একজন এখন তাকে স্বপ্ন বলে চিনে। হোস্টেলের সকালে ঘন ঘন ঘন্টা আজ একটু বেশি জুড়ে বাজছে। প্রতিটি মুখে উত্তেজনা। কেউ ব্যাগ নিয়ে করছে, কেউ চুলে রিবন বেঁধে আয়নায় নিজেকে দেখে নিচ্ছে বারবার। আজ সে রেজাল্ট দিবস, জীবনের প্রথম মূল্যায়ন। অনেকের জন্য এটা এক দিনের ব্যাপার, কিন্তু আয়রার জন্য এটা এক জীবনের বিচার। স্কুলে পৌঁছে সবাই লাইনে দাঁড়ায়, শিক্ষকের হাতে একটা খাম, সবার মার্কশিট একে একে বের হচ্ছে। আয়রার বুকের ভিতর ধুক ধুক, হাত ঘামছে, ঠোঁট কাঁপছে। সে কি পারবে? সে কি রুনু আপার বিশ্বাস রাখতে পারবে? শিক্ষক নাম ডাকলেন, আয়রা রুনু।
আয়রা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। শিক্ষক তার দিকে তাকিয়ে একটু থেমে যান। তারপর হালকা হাসি দিয়ে বলেন, তোমার খাতা দেখে আমি বারবার চোখ ঘষেছি আয়রা। এমন সুন্দর লেখা, এমন অনুভব। তুমি শুধু পাশ করো নাই, তুমি শ্রেষ্ঠ হয়েছ ক্লাসে। এক মুহূর্ত নীরবতা। তারপর পুরো মাঠে করতালির শব্দ। আয়রার বুকের ভেতর যেন আগুন জ্বলে ওঠে। ভয়ের আগুন নয়, গর্বের আগুন। সে হাতের কাঁপুনিতে মার্কশিটটা দেখে সব বিষয়ে ভালো নম্বর, বাংলায় সর্বোচ্চ, আর নিচে লাল কালিতে লেখা অভিনন্দন। সে তাকিয়ে দেখে জান্নাত তার দিকে তাকিয়ে চোখ মেলে হাসছে। পেছন থেকে কেউ বলে, আয়রা, তুমি তো সত্যিই রুনু আপার মতো মানুষ। সেই কথা শোনার পর আয়রার চোখে জল আসে। সে চায় যেন এই মুহূর্তটা থেমে থাকে চিরকাল। বিকেলে হোস্টেলে ফিরে সে লেখে দ্বিতীয় চিঠি। এইবার রুনু আর কাগজে না, সাথে দেয় একটা রঙিন ফিতা বাঁধা সার্টিফিকেট। উপরে বড় করে লেখা, আয়রা রুনু, প্রথম স্থান অধিকারী। চিঠির এক লাইনে লেখা থাকে, আপা, আজ আমি পথ না, আমি আলোতে হাঁটি। সময় চলে গেছে কয়েক মাস। আয়রা এখন অনেক পরিপাটি, আত্মবিশ্বাসী, মুখে সারাক্ষণ ছোট্ট একটা হাসি লেগেই থাকে। কিন্তু তার ভেতরে একটা আকুলতা। স্টেশনটাকে একবার ছুঁয়ে দেখার, একবার রুনু আপাকে জড়িয়ে ধরার। হোস্টেল থেকে ছুটি মিলতেই সে জান্নাতের হাত ধরে বলল, চলো, তোমায় আমার আসল বাড়িটা দেখাই। দুজন মিলে ট্রেনে চড়ে যায় সেই পুরনো স্টেশনে। স্টেশনটা যেন একই রকম রয়ে গেছে। আদা গন্ধযুক্ত বাতাস, ইট বিছানো প্ল্যাটফর্ম, ছিন্নবস্ত্র মানুষ, উন্মুক্ত ঘুম। কিন্তু আয়রা আর আগের আয়রা নেই। তার চোখে এখন ভয় নেই, আছে চেনা জায়গাকে নতুন করে দেখার সাহস। সে চেনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি গন্ধ, প্রতিটি আর্তনাদ। হঠাৎ এক কোণে চোখ পড়ে রুনু আপাকে। এক বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বসে আছেন। তার চুলে আরও সাদা রেখা, গায়ে পুরনো শাড়ি, কিন্তু চোখে সেই আগুনটা এখনো টিকে আছে। আয়রা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আপা! রুনু প্রথমে চমকে উঠলেও এক মুহূর্ত পরেই ছিঁড়ে ফেলেন, আয়রা, আমার মা। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। চারপাশের কোলাহল থেমে যায় যেন। রুনু ফেলফেল করে তাকিয়ে থাকে আয়রার পরিপাটি চেহারার দিকে, চোখে জল আর গর্ব। তুই তো সত্যিই মানুষ হয়েছিস রে। আয়রা হাসে, জান্নাতকে পরিচয় করিয়ে দেয়। সেই ছোট্ট বন্ধু যার সঙ্গে সে এখন পথের বদলে স্বপ্নে হাঁটে। তারা রুনুর জন্য নিয়ে আসে ফল, নতুন শাড়ি আর আয়রার সেই সার্টিফিকেট। রুনু আপা সেটা হাতে নিয়ে ফেলফেল করে তাকিয়ে বলেন, এইটুকু মেয়েটা কত বড় হয়ে ওঠা দেখো। স্টেশনের অন্য পথশিশুরা তখন জড়ো হয়ে আসে। কেউ আয়রার জামা দেখে, কেউ জানে সে এখন স্কুলে পড়ে। আয়রা বসে পড়ে তাদের মাঝে, বলে, তোমরাও পারো। আমিও একদিন এখানেই ঘুমাতাম। শুধু একটা বিশ্বাস লাগে, নিজের উপর আর একজন ভালো মানুষের ছোঁয়া। সেদিন সন্ধ্যা নামে, কিন্তু স্টেশনের কোনায় আলো জ্বলে। আয়রার চোখে জল, রুনুর চোখে গর্ব, আর অন্য বাচ্চাদের চোখে নতুন স্বপ্ন। স্টেশন থেকে ফিরে এসে আয়রার মনে একরকম শান্তি, যেন কোনো অসমাপ্ত অধ্যায় শেষ করে এসেছে সে। কিন্তু বাস্তবতা তার জন্য অপেক্ষায় ছিল হোস্টেলের ফটকের ওপারে। দরজা খুলতেই দেখতে পায় হোস্টেলের ম্যাট্রন গম্ভীর মুখে দাঁড়িয়ে, আয়রা, অফিসে চল। আয়রা কিছুটা ঘাবড়ে যায়। জান্নাত তার হাত চেপে ধরে। অফিসে গিয়ে দেখে একজন সুসজ্জিত ভদ্রলোক বসে আছেন, চোখে চশমা, পাশে একটা মোটা ফাইল। তিনি আয়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, তুমি আয়রা রুনু? আয়রা মাথা নাড়ে। ভদ্রলোক বলেন, আমি সমাজসেবা অধিদপ্তর থেকে এসেছি। তোমার কেস রিভিউ হয়েছে, তুমি ভালো করেছ, এটা আমরা জানি। তবে একটা প্রশ্ন আছে, তুমি কি সত্যিই শিক্ষার যোগ্য, নাকি এটা শুধু একটা দান? শব্দগুলো আয়রার বুকে ছুরি চালায়। দান? যোগ্য? তার চোখে ভেসে ওঠে
রাতের স্টেশন, বালির উপর খাওয়ার সেই দিন, রুনু আপার বুকের তলায় ঘুম। সে হঠাৎ শক্ত গলায় বলে, আমি কোনো দানে মানুষ হইনি, আমি লড়াই করে উঠেছি। ভদ্রলোক এবার কিছুটা অবাক হন। তুমি হয়তো বুঝতে পারো না, সহকারী প্রোগ্রামে জায়গা পেতে হলে প্রমাণ লাগে। সরকারি প্রোগ্রামে জায়গা পেতে হলে প্রমাণ লাগে। পরিচয়, ঠিকানা, জন্মসনদ। তোমার কি আছে এসব? আয়রা চুপ করে যায়। হ্যাঁ, এসব কিছুরই তো অভাব তার। সে তো রাস্তার জন্ম, সরকারি খাতায় নাম নেই, জন্ম তারিখ নেই, এমনকি একটা ঠিকানাও নেই। এই প্রথম আয়রার মনে হলো স্বপ্ন দেখার আগে দেয়াল পেরুতে হয়। জান্নাত পাশে দাঁড়িয়ে বলে, ওর যা আছে তা আমরা কাগজে মাপতে পারি না স্যার। ও আমাদের সবার সাহস। কিন্তু সেদিনের পর থেকে আয়রার চারপাশে আচরণ একটু বদলে যায়। মেট্রনের চেহারায় কড়া নজর, সহপাঠীদের ফিসফাস, ও তো পথের মেয়ে, ও তো সরকারি সুবিধার জন্যই ভালো। আয়রার বুকের মধ্যে আবার সেই পুরনো ঠান্ডা অনুভূতি ফিরে আসে। রাতে সে বিছানায় শুয়ে মনে মনে বলে, আমি কি আবার পথেই ফিরে যাব? কিন্তু ঠিক তখন সে বুকের কাছে রুনু আপার চিঠিটা চেপে ধরে। চিঠির এক লাইনে লেখা, তুই পথশিশু না, তুই আমার স্বপ্ন। আর সেই স্বপ্ন ভাঙতে দেবে না আয়রা। সে ঠিক করে এবার সে নিজেই নিজের পরিচয় গড়ে তুলবে, কাগজে, খাতায় আর বাস্তবে। নাম নেই, পরিচয় নেই, ইতিহাস নেই। এই আমি কি মানুষ? এই প্রশ্নটা আয়রার ভিতরে গেঁথে বসেছে আগুনের মতো। পরদিন সে সরাসরি যায় হোস্টেলের সুপারিনটেনডেন্ট ম্যাডামের কাছে। গলায় জেদ, চোখে জ্বলন্ত কিছু দৃঢ়তা। আমার জন্ম নিবন্ধন চাই ম্যাডাম, আমি নিজের নাম কাগজে দেখতে চাই। ম্যাডাম একটু থমকে যান, তারপর আয়রার চোখে তাকিয়ে বলেন, তুমি তৈরি তো? এই পথে অনেক বাধা, অনেকেই ফিরিয়ে দেবে। আয়রা বলে, আমি তো ফেরার মানুষ না ম্যাডাম, আমি তো পথ ছেড়ে ওঠার মানুষ। আবেদন শুরু। প্রথম গন্তব্য স্থানীয় জন্ম নিবন্ধন অফিস। এক কর্মকর্তা ফাইল দেখে বলেন, জন্ম তারিখ? আয়রা চুপ। পিতার নাম? আয়রার চোখে ছায়া নামে। ঠিকানা? আয়রা নিচু গলায় বলে, স্টেশন, রুনু আপার কুলে। কর্মকর্তা মুখ ভার করে বলেন, আমরা তো গল্প নিতে পারি না মেয়ে, কাগজ চাই। জান্নাত সাথে ছিল, সে বলে, ও হোস্টেলের রেজিস্টারে আছে, সেখান থেকে শুরু করুন। এক দফা ঘুরে হোস্টেলের ম্যাডামও রুনু আপার সম্মতিতে জমা পরে স্বাক্ষর, পরিচয়পত্র, ওয়ার্ড কমিশনারের প্রত্যয়ন। একজন কর্মকর্তা আয়রার দিকে তাকিয়ে বলেন, তুমি জানো এটা শুধু কাগজ না, এটা মানুষের আত্মপরিচয়। আয়রার চোখে জল আসে। সে কাগজটা দেখে না, দেখে নিজের অস্তিত্বকে ধরা দেওয়ার মুহূর্ত। 3 সপ্তাহ পর হোস্টেলের ডাক আসে, আয়রা, রুনু, তোমার জন্ম নিবন্ধনের কপি এসেছে। আয়রার হাতে তুলে দেওয়া হয় একটা ছোট্ট কাগজ। সাদা কাগজে কালো অক্ষরে লেখা, নাম আয়রা রুনু, জন্ম তারিখ 11 নভেম্বর, স্থান ঢাকা রেল স্টেশন এলাকা, মাতার নাম অজ্ঞাত, রুনু কর্তৃক পালিত, পিতার নাম অজ্ঞাত, ঠিকানা ছিন্নমূল পুনর্বাসন হোস্টেল। এই অল্প কয়েকটা লাইনের মধ্যে উঠে আসে এক অদৃশ্য মানুষের দৃশ্যমান পরিচয়। সেই রাত আয়রার বিছানায় শুয়ে ছোট কাগজটা হাতে নিয়ে বলে, আজ আমি কেউ, আজ আমি কাগজে বেঁচে আছি। হোস্টেলের দেয়ালে ঝুলছে এক বড় পোস্টার, শিশু অধিকার সপ্তাহ, জেলা পর্যায়ে প্রতিভা সন্ধানী প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গল্প বলা, চিত্রাঙ্কন, গান। সব কিছুর মধ্যে আয়রার চোখ আটকে যায় একটা লাইনে, থিম, আমি কে? এই প্রশ্নটা তার অন্তরের মূলে গাঁথা। সে জানে এই প্রশ্নের উত্তর দিতে পারে, আর সেটাই তার অস্ত্র। ম্যাডাম আয়রাকে ডেকে বলেন, তুমি কবিতা লেখো, তুমি অংশ নাও। এবারে তুমি এখন শুধু পথশিশু নও, তুমি কাগজের মানুষ। প্রস্তুতি শুরু হয়। রাতে জান্নাতের সঙ্গে চুপি চুপি কবিতা লেখে আয়রা। কবিতার নাম দেয় আমার নাম কেউ রাখেনি। সেই কবিতায় থাকে তার নিজের কাহিনী,
কিভাবে স্টেশনের কোল থেকে উঠে এসেছে, রুনু আপার কোলে আশ্রয় পেয়েছে, আর কিভাবে একটা নামের জন্য যুদ্ধ করেছে। প্রতিটি লাইনে কান্না, প্রতিটি ছত্রে জেদ। প্রতিযোগিতা দিবস। একটা বড় অডিটোরিয়ামে ঢুকে আয়রা। চারপাশে সাজ পোশাকে অন্য প্রতিযোগীরা, গায়ে ঝলঝলে পোশাক, মুখে মেকআপ। আর আয়রা পরনে সাদা জামা, কালো ফিতা বাঁধা চুল, চোখে সাহস। তার নাম ডাকা হয় আয়রা রুনু, ছিন্নমূল শিশু, হোস্টেল থেকে। গোটা অডিটোরিয়াম এক মুহূর্ত চুপ। আয়রা ধীরে ধীরে মঞ্চে ওঠে, মাইক হাতে নিয়ে দাঁড়ায়। মঞ্চের আলো তার চোখে পড়ে, কিন্তু ভয় না, ভেতরটা জেগে ওঠে। তার কবিতা শুরু হয়, আমার নাম কেউ রাখেনি। আমি জন্মেছিলাম ট্রেনের শব্দে, বুকের ভেতর দাঁড়িয়ে দিয়েছিল ধুকধুক করে সময়ের পা। অডিটোরিয়ামে শুনশান নীরবতা। তার কণ্ঠ জোর পায় প্রতিটি লাইনে। শেষ লাইনে সে বলে, আমি কারো না হতে হতে একদিন নিজের নাম নিজেই রেখে দিয়েছি, আয়রা রুনু। আমি এখন কেউ। সবাই দাঁড়িয়ে পড়ে, করতালির ঝড় উঠে। বিচারক মণ্ডলীর একজন কাঁদতে কাঁদতে বলেন, এই মেয়ে আমাদের শিখিয়ে দিল, পরিচয় তৈরি হয় হৃদয়ে, কাগজ শুধু সাক্ষ্য দেয়। ফলাফল ঘোষণা। প্রথম পুরস্কার আয়রা রুনু। হাততালির মধ্য দিয়ে সে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করে। হাতে একটা সনদ, একগুচ্ছ বই, আর একটা ছোট্ট সোনালি মেডেল। সেই মেডেলটা গলায় পরে আয়রা মনে মনে বলে, এটা শুধু পদক না, এটা আমার অস্তিত্বের প্রমাণ। এক সন্ধ্যায় হোস্টেলের ঘরে আয়রা একান্তে বসে পড়ে। তার সামনে ছড়িয়ে আছে পুরানো বই, কাগজপত্র আর কিছু স্মৃতি। সেই ছোট্ট রঙিন ফিতায় বাঁধা সার্টিফিকেট, জন্ম নিবন্ধন আর রুনু আপার লেখা কিছু চিঠি। হঠাৎ তার চোখ পড়ে এক পুরনো ভাঁজ করা চিঠির উপর। সেই চিঠিটা সে আগে কখনো দেখেনি। হাতে নিয়ে খুলে দেখে পাতায় লেখা, আমার প্রিয় আয়রা, তুমি হয়তো জানো না তোমার মায়ের কথা। সে ছিল এক ভালো মানুষ, কিন্তু দুনিয়ার নিষ্ঠুরতায় হারিয়ে গিয়েছিল। আমি তোমার জন্মদাতা নই, তবে তোমাকে বড় করার দায়িত্ব নিয়েছি। এই জীবন তোমার জন্য। তুমি শক্ত হয়ে ওঠো, কারণ তুমি শুধুই রাষ্ট্রের সন্তান নও, তুমি মানুষের আশা। চিঠিটা পড়ে আয়রার চোখে জলের ঝরা। মায়ের কথা, অজানা সুরেলা একটা জীবনের ছোঁয়া। সে বুঝতে পারে শুধু নিজের জন্যই নয়, তার মায়ের জন্য তার লড়াইটা হতে হবে অব্যাহত। রুনু আপাকে জড়িয়ে ধরে বলে, আপা, আমি কেবল আমার পথের আলো নই, আমি সেই আলো যা হারিয়ে যাওয়া জীবনকেও ফিরিয়ে আনবে। দিনটি ছিল একেবারে নতুন জীবনের সূচনা। আয়রা পা রেখেছিল এক আধুনিক স্কুলের দোতলায়, যেখানে ছিল সাদা দেয়াল, পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেণীকক্ষ আর ছড়িয়ে ছিটিয়ে ছাত্রছাত্রীর গর্জন। মনে ছিল পুরো পৃথিবী নতুন রং ধারণ করেছে। শুরুর দিকে সবাই তাকে একটু কেমন করে দেখছিল, কেউ বিস্মিত, কেউ হেয়ালি, কেউ সহানুভূতিশীল চোখে। তবে আয়রার চোখ ছিল স্থির, বুকটা গর্বে ভরা। আমি এখানে এসেছি শুধু পড়াশোনার জন্য, অন্য কিছু নয়। শিক্ষকরা তাকে স্বাগত জানালেন, আর কয়েকজন নতুন বন্ধু পাশে দাঁড়ালো। শুরু হলো ক্লাস। আয়রা খুঁজে নিল নতুন বইয়ের গন্ধ, নতুন স্বপ্নের ঠিকানা। বেলা শেষে জান্নাত বলল, দেখছিস আয়রা, এই জায়গা তোমার জন্য নতুন ঘর। আয়রা হেসে বলল, হ্যাঁ জান্নাত, এবার আমার নাম হবে শুধু আয়রা, একজন পথশিশু নয়, একজন ছাত্র, একজন মানুষ। আয়রা নতুন স্কুলে প্রথম সপ্তাহটা কাটল এক আশ্চর্যের মিশেলে। কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইল, কেউ আবার তার অতীত নিয়ে কৌতূহল প্রকাশ করল। একদিন ক্লাসের পরে মৃদু কণ্ঠে একটি ছাত্রী তার কাছে এসে বলল, আমি রাফিয়া, তোমার সাথে কথা বলতে চাই। আমি জানি তুমি অন্যদের মতো নও। আয়রা প্রথমে দ্বিধায় পড়লেও রাফিয়ার আন্তরিকতায় মন মেলে গেল। দুজন হয়ে পড়াশোনা, হাসি মজায় মেতে উঠল। কিন্তু একদিন স্কুলের গসিপ শুনে আয়রা কেউ বলল, ও তো রাস্তার মেয়ে, কেমন করে এখানে? আয়রার বুকটা ভারী হয়ে গেল, তবে সে গায়ে পড়ে সাহস।
রাফিয়া পাশে এসে বলল, তুই ভয় পাস না আয়রা, আমরা তোর সাথে আছি। তাদের বন্ধুত্ব হলো আয়রার নতুন শক্তি। আয়রা বড় হয়েছে, সেই ছাত্রী যে পথের শেষ প্রান্ত থেকে শুরু করেছিল তার পথ চলা আজ সে দাঁড়িয়ে নিজস্ব এক অফিস কক্ষে। তার ডেস্কে সাজানো আছে কম্পিউটার, কাগজ আর ছোট ছোট সাফল্যের সনদপত্র। তার নামার সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন এখন শুধু কাগজ না, এক জীবনের পরিচয়। সেই দিনগুলো মনে পড়ে যখন রাস্তার মেঝেতে শুয়ে রাত কাটাতো, রুনু আপার বুকের তলায় আশ্রয় পেত। এখন সে সমাজসেবার একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে, যেখানে সে পথশিশুদের জন্য কাজ করে। অফিসের জানালার ভেতরে দিয়ে ভোরের আলো এসে পড়েছে, আর আয়রার চোখে এক নতুন দীপ্তি। সে জানে সে শুধু নিজের জন্য নয়, হাজারো পথশিশুর জন্য একটি আলো হয়ে দাঁড়িয়েছে। তার প্রথম কাজ একটি নতুন হোস্টেল প্রতিষ্ঠা করা, যেখানে আর কেউ পথশিশু হবে না, সবাই পাবে শিক্ষা ও স্নেহ। আয়রা খুশি, পথশিশু ছিলাম কিন্তু আজ আমি সমাজের গর্ব। আমার জীবন প্রমাণ করে স্বপ্ন দেখতে দেরি নেই, লড়াই করতে কখনো দেরি হয় না। রুনু আপার সম্পর্কে আরও কিছু কথা রয়েছে এই গল্পের মধ্যে, সেটা এই পর্বে আনা সম্ভব হয়নি। তবে যদি গল্পের রুনু আপার দিকটা আপনারা জানতে চান আমার অডিয়েন্স হিসেবে, তাহলে অবশ্যই আয়রা রুনু আপাকে নিয়ে কী করলো তার আরও কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরবো অন্য এক গল্পে। তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আয়েশাস ব্লগ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য একদিন নতুন এক গল্প নিয়ে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, যদি এই গল্পের পরবর্তী অংশ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।